আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতাবৃন্দ এবং আমার বন্ধু এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। আমি অহিংস আনোয়ার কে মুর্শেদ আপনাদের মাঝে বিগত প্রায় 13-14 বছর যাবৎ উপস্থিত হই। আমি আমার ভাবনাটুকু প্রকাশ করি। প্রিয় শ্রোতাবৃন্দ, বর্তমান 11 মাস হতে চলল এই রাষ্ট্রটি সত্যিকার অর্থে কিভাবে চলছে, কারা চালাচ্ছে এবং এই রাষ্ট্রের ভবিষ্যৎ কি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে এবং বাংলাদেশ কংগ্রেসের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাধারণ জনগণের মতো আমার ভিতরেও সেই একই জল্পনা কল্পনা, একই চিন্তা। সত্যিকার অর্থে আমরা দুশ্চিন্তার ভিতরে আছি। কারণ আমাদের এই রাষ্ট্রটিকে কে আমাদেরকে আলোকিত পথ দেখাবে তাই নিয়ে আমরা শঙ্কিত। অনেক কথাই আমরা শুনতে পাচ্ছি, হ্যান করেঙ্গা তো ত্যান করেঙ্গা, 71 বাদ দিয়া 47 যাইতেছে, স্বাধীনতা মানি না, মুক্তিযুদ্ধ মানি না। এইসব কথাবার্তা বলে তার ভিতরে রিসেট বাটন, তার ভিতরে মেটিকুলাস ডিজাইন, তার ভিতরে শাটডাউন, ব্লকডাউন, ডেভিল হান্ট, তার ভিতরে নতুন নতুন শব্দ, ফেসিবাদ ফেসিবাদ ফেসিবাদ, যেন একটি শিশু বাচ্চারে ঘুম পাড়ানোর জন্য যে ধরনের সুন্দর সুন্দর শব্দ, সেই ধরনের কল্পিত কাহিনী শব্দ এগুলো আওড়াইতেছে, শুনতেছে, অথচ রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সেদিকে কোনো খবর নেই। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মুর্শেদ। দেশটি এমনি এমনি আমাদেরকে দেয় না কেউ। আর যে দেশে বসে যারা রাষ্ট্রের রিসেট বাটনে পুশ করেন এবং রাষ্ট্রের বিরুদ্ধে শব্দোচ্চারণ করেন এবং ভিন দেশের দালালেরা যেভাবে সুরে কথা বলে, সেই সুরে যারা কথা বলেন তাদের লজ্জাবোধ আছে কিনা সন্দেহ। এদের লজ্জাবোধ নেই। কারণ স্বাধীনতার সময় যারা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, সে রাজাকার, আল বদর, আল শাম শান্তি কমিটি এবং মুসলিম লীগ, নিজামী ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, এরাও কিন্তু আমাদের দেশের স্বাধীনতা চায়নি। এরা পাকিস্তানের প্রেতাত্মা হয়ে এই বাংলাদেশে হানাদারদের সাথে মিলেমিশে একেবারে একাট্টা হয়ে যা সর্বনাশ করার, এই জাতির বহু সর্বনাশ 71 মুক্তিযুদ্ধে আমাদেরকে করিয়ে দেখিয়েছে। এবং তাদের রূপগুলি, তাদের চরিত্রগুলি বিশ্বের বিভিন্ন পাণ্ডুলিপিতে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে রাখা আছে। নতুন কোনো কিছু নয়, নতুন কিছু জানার নয়। এবং শুধু তাই নয়, প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের দেশটি যে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের আত্মবলিতে, 2-3 লক্ষ মা বোনদের সম্ভ্রম হানিতে বিনিময় অর্জিত বাংলাদেশ। এবং এই দেশটি যখন 16 ডিসেম্বরে যখন পাক হানাদাররা যখন আত্মসমর্পণ করে, তার পূর্বে এই দেশে একটি টাকাও ছিল না। রাস্তা ঘাট, মিল, কল কারখানা সমস্ত কিছু ধ্বংস করে নিয়েছে। এবং 47-এ দেশভাগের পরে থেকে তো এই আমাদের তখন পূর্ব পাকিস্তানতে যা কিছু রসদ ছিল এখান থেকে সব লুটপাট করে নিয়ে এসেছে। এই ছিল সে পাকিস্তানিদের আসল চেহারা। এখন এখানে এই আসল চেহারাগুলি দেখতে দেখতে এবং এই কল্পকাহিনী, এখন নতুন নতুন কল্পকাহিনী আমরা শুনতে পাচ্ছি। আমি এই দেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অবশ্যই
আমার দেশকে আমি ভালোবাসবো, আর দেশপ্রেম ইমানের অঙ্গ। আর যারা এগুলি বলছে তারাও কিন্তু এই দেশেরই, এবং তারা এগুলো এমনি বলছে না, তারা রসদ পেয়েছেন, অথবা তাদের ভিতরে কোনো একটা রসগোল্লা সামনে দিয়ে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রটিকে 71-এ এরা তো বিনিষ্ট করে দিয়ে গেছে, কিন্তু থামাতে পারেনি, এবং তাদের প্রেতাত্মারা রয়েছে, তাদের মোড়লরাও কিন্তু ওইভাবেই এসে এই দেশটাকে শুধু ধ্বংস করার পায়তারায় লিপ্ত রয়েছে। এই তারা সেই মোড়ল রাষ্ট্র এবং সাম্রাজ্যবাদরা, এবং তাদের এই দেশীয় দোসরদেরকে এই রসদ, অর্থ, বৈত্য এগুলি দিয়ে এই দেশটা যেন কোনোভাবে যেন স্থিতিশীল না হতে পারে, তার জন্য এইসব কর্মকাণ্ড। এই বিগত কয়েক মাস যাবত আমার প্রশ্ন, সরকার যাবে, সরকার আসবে, এটি স্বাভাবিক নিয়ম, কিন্তু এই তাদের যারা পাকিস্তানিদের কারণে এবং তাদের দোসর এবং তাদেরকে যারা চালায় ওই মোড়লি রাষ্ট্র, আমি সরাসরি বলে যে আমেরিকা এবং পাশ্চাত্যের রাষ্ট্রগুলির কারণে আমাদের এই রাষ্ট্রটিকে কখনোই স্থিতিশীল হতে যাওয়ার মুহূর্তে তাদের আক্রমণের কারণে এটা আবার ধূলিসাৎ হয়ে যায়, এবং ওরা আবার এই দেশীয় এই বাংলাদেশেরই খায়, বাংলাদেশেই পড়ে, বাংলাদেশেই চলে, বাংলায় কথা বলে, এই তারাই, এই প্রেতাত্মারা এই রাষ্ট্রটিকে সর্বনাশ করে দিয়ে যাচ্ছে একের পর এক। বর্তমানে এই রাষ্ট্রটি আছে, কিন্তু এই রাষ্ট্রটি কেউ নিতে পারবে না, কিন্তু আমাদের পরাধীনতার শৃঙ্খলে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য যে চক্রান্ত, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং এদের সাধারণ জনগণ স্পষ্টভাবে এটি দেখতে পাচ্ছে। এটি শিশু বাচ্চারা আর ফিডার খাওয়াতে হবে না। দেখুন, এখানে আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যে ভয়াল কর্মকাণ্ডগুলি ঘটেছে, এবং স্বাধীনতার যুদ্ধ কিন্তু হুট করে কিন্তু হয়নি, কিন্তু অনেক চড়াই উতরে অনেক আন্দোলন করে এই জায়গায় এসেছে। অনেকে অনেক কল্প কাহিনী বলেন, অমুকে এই করছে, অমুকে এটা চায় না, অমুকের সাহায্য চাইছে। হ্যাঁ, অহিংসভাবে তাৎক্ষণিক অবস্থায় যদি মেজরিটি পার্টির উপর কাছে যদি সামগ্রিক ক্ষমতা হস্তান্তর করত এবং কোনো বিশৃঙ্খল ছাড়া শান্তিপূর্ণভাবে, হয়তো সেটা ভিন্ন থাকতে পারত, কিন্তু সে পাকিস্তানিরা, সে হানাদাররা কি সেটা চেয়েছিল? সে জিন্না, সে ইয়াইয়া, সে ভুট্টু, এই ধরনের নরঘাতকরা এটা কি চেয়েছিল যে এই জাতিটা আমরা একটু শান্তিতে থাকি? না, রাষ্ট্রটি যেদিন মুক্ত হয় সেদিন যে বাংলাদেশ ব্যাংকটি, সেটি ছিল পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ শাখা। মাত্র $103 ছিল। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবে, আর অর্থ বিত্ত তো আগে লুটপাট করে নিয়ে ওরা ওখানে বড় বড় রুটি খাইত, আর পাঠানি দেহে উর্দি পরে ওরা চলতো। যাই হোক, স্বাধীনতার ভিতরে আমি থাকি। দেখুন, আমাদের দেশে এই স্বাধীনতাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে হয়েছে, এবং এই সুপরিকল্পনার নেতৃত্বে আমাদের ছিলই বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান, এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য হয়তো আন্তর্জাতিক বিশ্বে হয়তো অনেক লোক থাকতে পারে, দেশেও অনেক বিজ্ঞ লোক থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নেতৃত্বটা কে দিয়েছিল? যার সারাটা জীবন জেল জুলুম খাটছে। এখন আবার সমস্যা আছে, বঙ্গবন্ধুর নাম যদি উচ্চারণ করে কহেলা এলো আওয়ামী লীগের, আমার স্বাধীনতার কথা বললো আওয়ামী লীগের। আর আশ্চর্য রে ভাই, এই দলটির জন্ম 100 বছর হয়ে গেছে, এই দেশের কর্মী বাহিনী থাকতে পারে না। আর জয় বাংলাদেশ স্বাধীনতা, এটা সর্বদলীয়। এই মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র যে আওয়ামী লীগ তাই না, আওয়ামী লীগ যেহেতু তখনকার বিজয়ী দল, নির্বাচনে বিজয় লাভ করছে, পাকিস্তানে যে 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল, এবং এটার নেতৃত্বে, স্বাধীনতার নেতৃত্বেই ছিল আওয়ামী লীগেরা, সুতরাং এটা আওয়ামী লীগের হতেই পারে। এখানে স্বাভাবিক, এখানে দ্বিমত থাকার কথা নয়। আর তখন 7.5 কোটি জনগণই ছিল আওয়ামী লীগেরই,
আর কিছু অংশ ক্ষুদ্র ওই পাকিস্তানি প্রেতাত্মাদের ছিল। তার ভিতরে ছিল জামাত ইসলামী, মুসলিম লীগ, নিজামী ইসলামী, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। স্বাধীনতার সময় এটা এরপর হয়ে যায় শান্তি কমিটি নামক হয়, রাজাকার, আল বদর, আল শামসের জন্ম হয়। এখন আমি আমার হেডিংয়ে লিখেছি যে যেদিন স্বাধীনতা, যেদিন পাক বাহিনী হানাদাররা আত্মসমর্পণ করে, এই যে তখন আমাদের যে মুজিবনগর যে সরকার, এটি কিন্তু স্বীকৃত একটি সরকার কিন্তু, এবং এর অধীনে কিন্তু সংবিধান কিন্তু রচনা হয়েছে। এবং তার পরবর্তীতে যখন পাক হানাদাররা যখন আত্মসমর্পণ করে, তখনই অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার উল্লেখযোগ্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেটি নিয়েছে 1971 সালের 22শে ডিসেম্বর। এবং তখন কিন্তু এই মুজিবনগর সরকারের তখন এই সিদ্ধান্তটা নেয়, সে তাৎপর্যপূর্ণ যে নির্দেশনা দিয়েছিলেন তার অন্যতম হল জামাত ইসলামী, মুসলিম লীগ, নিজামী ইসলামী এবং পাকিস্তান ডেমোক্রেটিক পার্টিকে, এই চারটি দলকে একেবারে আইনসিদ্ধভাবে এই বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ। এবং এটি কেন? কারণ তাদের কর্ম, এবং আজ পর্যন্ত একটি দল মুসলিম লীগ নিষ্ক্রিয়, এবং তারা কিন্তু এই দেশের প্রতি কিছুটা আনুগত্য তাদের ভিতরে তারা প্রকাশ করেছে, তারা রাজনীতি করতেছে, এবং যার নেতৃত্বে আছেন উনি অত্যন্ত সুনামিত এবং সিনিয়র একজন অ্যাডভোকেট, মহসিন সাহেব, মুরব্বী শ্রেণীর মানুষ এবং অত্যন্ত শিক্ষিত এবং হায়ার কোর্টের একজন উকিল। ওনার কারণে কিন্তু আমরা এই সরকারের যে আশাটার পদ্ধতিটা যে আইনসম্মত নয়, সংবিধান সম্মত নয়, ওনার মাধ্যমে আমরা পেয়েছি। যাই হোক, জামাত ইসলামী সহ চারটি দলকে নিষিদ্ধ করা হয়েছে। কেন করা হয়েছিল? তাদের অপকর্মের কারণে। এখন আসি আমরা এই দেশে সংক্ষিপ্ত আকারে এই যে রাজনীতির কথাটা, স্বাধীনতার কথা, স্বাধীনতার পরবর্তী কথা, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন, এর একটা সংক্ষিপ্ত কথা। এই প্রক্রিয়া 1971 সালের ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকের মধ্য দিয়ে সূচিত হয়েছিল। একটি রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আত্মপ্রকাশ করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ জয় লাভের পরে সার্বিক পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। 1970 সালে ঘটেছিল বিধ্বংসী এক ঘূর্ণিঝড়, প্রায় 2.5 লক্ষ বাঙালির মৃত্যু হয়। এই ধাক্কা কাটিয়ে না উঠতে উঠতে শুরু হয় মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধ। যুদ্ধে দেশের সামগ্রিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে। এই ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশে খাদ্যশস্যের ভাণ্ডার ফুরিয়ে গিয়েছিল। তার মধ্যে ভারতে আশ্রয় দেওয়া 1 কোটি শরণার্থী আবার বাংলাদেশে এনে পুনর্বাসন করা হয়েছিল বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের 6 দিন পর অস্থায়ী সরকার স্বদেশে প্রত্যাবর্তন করে এবং 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া আম্রকারণে অস্থায়ী সরকার গঠিত হয় এবং এটি কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু স্বীকৃত ছিল। এবং কলকাতার থিয়েটার রোড সড়কে একটি ভবন থেকে মুক্তিযুদ্ধের সকল কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে। দখলদার বাহিনী আত্মসমর্পণের সাথে সাথে মুজিবনগর সরকার বেশ কিছু নির্দেশনা প্রদান করে, যার মধ্যে একটি ছিল অন্যতম। সেটি কথাই আমি বলতেছি এবং সে নির্দেশনা দেন 1971 সালে 22 ডিসেম্বর এবং দখলদার বাহিনী আত্মসমর্পণের সাথে সাথেই এই নির্দেশনা জারি হয়। কি সেই নির্দেশনা? সেই নির্দেশনা হলো জামাত ইসলামী, নিজামী ইসলামী এবং
মুসলিম লীগ এবং পাকিস্তানি ডেমোক্রেটিক পার্টিকে সম্পূর্ণভাবে বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ। প্রিয় শ্রোতাবৃন্দ, এখন আর এই নিষিদ্ধ কেন হয়েছে এটা প্রত্যেকটা এদেশের মানুষ জানেন এবং সবকিছু দলিলাদি আপনারা দেখেছেন, জানেন, পড়েছেন, আন্তর্জাতিক বিভিন্ন গ্রন্থাগারে লিপিবদ্ধ রয়েছে এবং জাতিসংঘ লিপিবদ্ধ রয়েছে। শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ক্ষমতা গ্রহণ। বাংলাদেশের স্বাধীনতার পর 10 জানুয়ারি 1972 অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। ওনাকে দায়িত্বভার এই যে দিয়ে দেওয়া হলো, এটি একটি তাৎপর্যপূর্ণ, কারণ এবার বুঝুন যে রাজনীতিতে কি হয়েছিল। তার মানে স্বাধীনতা যে যুদ্ধের আগে 25 মাস কালোরাত্রি সংগঠিত হওয়ার পরে যখন রেডিও ট্রান্সমিটার রাতে 25 মাস কালোরাত্রি যে ভয়ঙ্কর আমাদের মেধাশূন্য করে দিয়েছে হানাদাররা, ওই দিনই 25 মার্চ এবং চলমান 26 মাস বরাবর 25 মার্চ রাতের শেষ প্রহরে রেডিও ট্রান্সমিশনে বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32 নম্বরের থেকে স্বাধীনতার ঘোষণা উনি দিয়ে গেছেন। যদিও সবার কাছে ট্রান্সমিশনের মাধ্যমে পৌঁছায় হয়তোবা যায়নি, কিন্তু স্বাধীনতা পৌঁছে দিয়ে গেছে। এই কারণে এবং তার পূর্বে কিভাবে যুদ্ধ হবে, কিভাবে রাষ্ট্রটিকে পরিচালিত হবে, কিভাবে কি না হবে, সমস্ত কিছু পরিকল্পনা করে দিয়ে উনি ওনার বাড়ি ছেড়ে যাননি। অনেকে এটাকে নিয়ে বলে যে উনি নাকি ওখানে মৌজ করছিলেন। উনি যদি না যেতেন, আমরা তো পরবর্তী দেশের মাটি পেয়েছি, তাহলে বাংলাদেশের মাটিও থাকতো না, বঙ্গোপসাগরে মিশে দিত এ হানাদারেরা। যাই হোক, 1972 জানুয়ারি 1970 সালে সাধারণ নির্বাচনে পাকিস্তানে আইনসভার জন্য নির্বাচিত সদস্য নিয়ে পরবর্তী নতুন রাষ্ট্রের প্রথম সংসদ গঠন করা হয়। 12 জানুয়ারি সংসদী ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং শেখ মুজিবুর রহমানকে যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব তার আগেই অস্থায়ীভাবে উনি যখন মুজিবনগর সরকার, যখন যুদ্ধ চলাকালীন তার আগে যখন মুজিবুর সরকার হয়, তখনই কিন্তু শেখ মুজিবুর রহমানের নামেই কিন্তু যুদ্ধ পরিচালিত হয়ে এসেছিল। কখন করে 12 জানুয়ারি সংসদীয় ব্যবস্থা প্রবর্তন হয় এবং শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেন। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত, এটা নিয়েও বিতর্ক। দেখুন, 1972 সালের 13 জানুয়ারি নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে আমার সোনার বাংলা গানটির প্রথম 10টি লাইন এবং সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়, যা রবীন্দ্রনাথ 1905 সালে রচনা করেন। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সবুজ রং, বাংলাদেশ সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক এবং বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকা 1972 সালে 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয় এবং সরকারি বিধি জারি করা হয়, যা জাতীয় পতাকা বিধিমালা 1972 হিসেবে স্বীকৃত। 1972 17 জানুয়ারি সরকার গণবাহিনীকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদেরকে, এই গণবাহিনীদেরকে নির্দেশ দেওয়া হয় এবং তারা বঙ্গবন্ধুর নির্দেশে ক্রমে সরকারের নির্দেশে মুক্তিযোদ্ধারা 1972 সালে 31 জানুয়ারি সরকারের নিকট অস্ত্র সমর্পণ শুরু করেন। 15 মার্চ 1972 সালে বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনীর প্রত্যাহার। চিন্তা করতে পারেন এই পৃথিবীতে কোনো নজির আছে? জাপানে আমেরিকান ঘাঁটি কেটেছে, এখনো যায়নি। জার্মানিতে আমেরিকান ঘাঁটি কেটেছে, এখনো আমেরিকানরা ওই দেশ থেকে যায়নি। যে ভারতবর্ষকে নিয়ে এত বেশি বিদ্বেষী এখন না, সেই 47 থেকে শুরু হয়েছে। তারপরে ব্রিটিশ থেকে এই অঞ্চলে শুরু হয়েছে।
ভারত বিদ্বেষী আর ভারত বিদ্বেষী। অথচ এই ভারত যদি আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রণাঙ্গনে যদি ভারতীয় নিচে গুর্খা বাহিনী আর যদি ট্যাঙ্ক আর উপরে যদি তাদের যদি এয়ার অ্যাটাক না হতো, এত সহজে বাংলাদেশে স্বাধীনতা পাওয়া যেত না, স্বাধীনতার স্বাদ পেতেন না। ওই কাঙ্গাল হয়ে থাকতে হয়, নেংটি পরে থাকতে হইতো, আর্মি জেনারেল হওয়া যেত না, সচিব হওয়া যেত না, হাজার হাজার ডাক্তারের বাবাদেরও জন্ম হতো না। ঠিক তদ্রুপ বঙ্গবন্ধু যখন এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রথম বসাইছিল যে তড়িৎ গতিতে সৈন্য আপনি নিয়ে যান, অথচ প্রায় 17,000 ভারতীয় সৈন্য আত্মবলিদান দিয়েছে এই বাংলাদেশের মাটিতে। তার প্রেক্ষিতে দেখুন 1972-এ 16 ডিসেম্বরের স্বাধীনতা হয়েছে, তাহলে ডিসেম্বর গেলে আপনি আসেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মাত্র 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য ভারতে ফিরে চলে গেছে। এই পৃথিবীতে নজিরবিহীন। এটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব এবং তৎকালীন 4 জাতীয় নেতার কৃতিত্ব। এবং এই যুদ্ধ এবং এই আন্দোলন এমনি এমনি গঠিত হয় নাই। সেই 25শে মার্চ যেদিন কালো রাত্রি এবং যেদিন রাত্রে যেদিন 26শে মার্চের যেদিন বঙ্গবন্ধু 32 গ্রেপ্তার করা হয়, তার আগের থেকে এই প্ল্যানগুলি করে দেওয়া হয়। তাই তো কলকাতার যে রোডের কথা আমি বলছি, যে জায়গাটা, সেই জায়গায় অফিস করে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে বা আন্তর্জাতিক বিষয়ে পররাষ্ট্র বিষয় কর্মগুলি এবং তাদের জনমত সৃষ্টির কর্মকাণ্ডে করছিল। তার অগ্রণী ভূমিকা ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। সারা বিশ্ব ঘুরে ঘুরে বেরিয়েছে। সহজে স্বাধীনতা পেয়ে গেছি তো, স্বাদ পায়নি। আর যদি ভারতীয় বাহিনী এখন পর্যন্ত থাকতো, তাহলে বুঝেন আজ পৃথিবীর ভিতরে ইতিহাসে নেই যে এইভাবে একটি দেশ আরেকটি দেশকে সহযোগিতা করে স্বাধীনতা এনে দিয়ে পকেটে ঢুকিয়ে দিয়ে তারপরে মাত্র 3 মাসের ভিতরে, এবং তাদের শূন্য অর্থ সবই আছে, 1 কোটি লোককে তারা আশ্রয় দিয়েছে, খাওয়াইছে, পড়াইছে, চিকিৎসা দিয়েছে, ট্রেনিং দিয়েছে। আর ভারত বিদ্বেষী। আর এগুলো বলে যে আওয়ামী লীগের। আরে বাবা, আমি আওয়ামী লীগ হয়ে যাই হই, আমি এই দেশের নাগরিক, আমি একটি রাজনৈতিক দল করি, আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আওয়ামী লীগ যদি কে করে থাকে, অন্যায় কোথায়? যারা চোর বাটপার যেই দলের হোক, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড যারা করবে, আইন আছে, বিচার আছে, এ হবে। কিন্তু আওয়ামী লীগ যে একটা ঐতিহ্যবাহী সংগঠন, আওয়ামী লীগের নেতৃত্বেই তো স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। এবং বঙ্গবন্ধু জাতির জনক, এটি তো আওয়ামী লীগের একক সম্পত্তি নয়, সমগ্র বাংলাদেশীদের সম্পত্তি, বাঙালির সম্পত্তি, সকল দলবল নির্বে সম্পত্তি। শুধুমাত্র রাজাকার, আলবদর, আল-শামস এদের ছাড়া এরা বাংলাদেশকে এরা মানেই নেই, এরা এখনো মেনে নেয়। এরা প্রেতাত্মা হয়ে আছে। আমি একজন এদেশের নাগরিক, আমি সত্য কথা, যার নেতৃত্বে স্বাধীন হয়েছে, যার জীবনের অধিকাংশ জেল কারাগারে তার কাটাতে হয়েছে, ফাঁসির কাস্টে হয়েছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে তাকে জেলখানায় হত্যা করানো হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনের পরে 15ই আগস্টে যেটা ঘটেছে, এটা তো কোনো সভ্য জাতি ঘটাতে পারে না, কিন্তু ঘটেছে। জেলখানার ভিতরে যে 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, এটা কি বর্বর? কাদের দ্বারা? ঠিক তদ্রুপ এই যে আমি সংক্ষিপ্ত বললাম, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমি এই দেশের নাগরিক, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা, চোরকে চোরে বলতে হবে, চোরকে সুফি বলা যাবে না। এই দেশের যা সাধারণ নাগরিক 95% এরা কখনো রাজাকার, আলবদর, আলশাম এদেরকে কখনো মেনে নিতে পারে না। আর যে একটি অংশ আছে, যদি 20 কোটি জনগণ থাকে, এরা কত হবে? 1 কোটিও হবে না। কিন্তু এদের পাশ্চাত্যের শক্তি, এই যে আমেরিকার কথা আজকে বলা হয়, আমার করিডোর দেবে,
এই রক্তে রঞ্জিত মাটির উপরে এই যে আমেরিকানরা আসবে, এই আমেরিকানদের কারণে কিন্তু আমাদের কিন্তু দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। এই আমেরিকায় কিন্তু আমার স্বাধীনতার বিপক্ষে কিন্তু সপ্তম নবহর পাঠিয়েছিল আমাদেরকে। পাশে যখন রাশিয়া না থাকতো, বিচরিত্র আবার এই দেশের ভিন্ন হতে পারতো। আবার বাংলাদেশে বসে লাল পাসপোর্ট, বাংলা ভাষায় কথা বলতেন, ওর দুতে ফেনা উঠে ফেলতে হইতো আর নেংটি পরে ঘুরতে হইতো। আমি বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি করি, কিন্তু আমি মুক্তিযুদ্ধকে আমি হৃদয়ে ধারণ করি। আমি মুক্তিযোদ্ধাকে আমি প্রণাম করি, সালাম করি, শ্রদ্ধা করি। এই দেশ গণতন্ত্রের দেশ। এই দেশ কোনো ধর্ম নিয়ে রাজনীতির দেশ নয়। এই দেশ কোনো ধর্ম শাসিত কোনো রাষ্ট্র হতে পারে না। এই দেশ সকল ধর্ম বর্ণের একত্রে বসবাসের দেশ। তাই তো আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, স্বাধীনতা এই যখনই আসে আমাদের ভিতরে রক্ত টকবক করে। এই দেশের ৯৫% মানুষ সেটিকে ধারণ করে। যে রাজনৈতিক দলে করুক না কেন, যদি সে বিএনপি হোক, যদি সে বাম রাজনীতি হোক, সেই যে রাজনীতি করুক না কেন, আমি একটা ভিন্ন রাজনীতি করতে পারি, কিন্তু আমার মুক্তিযুদ্ধের ব্যাপারে আপোষ তো থাকতে পারে না। আমার স্বাধীনতার ব্যাপারে তো কোনো আপোষ থাকতে পারে না। বঙ্গবন্ধু যে জাতির জনক, এটি কারো ব্যক্তির সম্পত্তি নয়, এ সমগ্র বাংলাদেশিদের। সুতরাং আমি বলে যাই, প্রিয় দেশবাসী, রাষ্ট্র আজ যেদিকে যাচ্ছে অবশ্যই সুন্দর দিকে যাচ্ছে না। কারণ যেই স্বাধীনতা আমরা মাত্র ৯ মাসে পেয়েছি, এটি স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা শত শত বছর এখনো যুদ্ধ করে যাচ্ছে। যারা স্বাধীনতার স্বাদ পায়নি তারাই জানে স্বাধীনতা কি জিনিস। স্বাদ পেয়ে গেছেন না, আজকে রাজাকার আলবদর কেটে পড়েছে আর মিথ্যার ছড়াছড়ি। শিশু বাচ্চারা বলে জাতীয় রাজনীতিবিদ হয়ে গেছে এবং তাদের জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করছে। দ্বিতীয় স্বাধীনতা, হাউ ডেয়ার! রাষ্ট্র স্বাধীনতা ১৯৭১ একবারই হয়েছে। মায়ের ভাষাকে রক্ষা করা হয়েছে। যারা এসব কথা বলে তাদের ১৪ গোষ্ঠীকে এই রক্ষা করা হয়েছে। তাই এখানে এই ধূম্রজা সৃষ্টি করে এই রাষ্ট্রকে এখন কোন রাষ্ট্রে পরিণত হয়েছে? একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ জাতি পরিণত। এবং এটা এক পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। যখন রাষ্ট্র যখন একেবারে নৈরাজ্য সৃষ্টি হবে, যখন খাদ্য অভাব থেকে শুরু করে যখন হাড় কঙ্কাল বের হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হবে, অর্থ থাকবে না এবং ব্যবসা বাণিজ্য থাকবে না, আয় রোজগার থাকবে না, রাস্তাঘাটে মানুষ মরে পড়বে, একজন আরেকজনকে কাইটে তার মাংস খাবে, একজন আরেকজন হত্যা করে ফালাই দিবে। যখন নৈরাজ্য হবে তখন মনোর বাবুরা এসে বলবে, এই আমরা আসলাম। এই জন্যই বাংলাদেশে ওই যে বিশ্ব মঞ্চ বলে যে জাতিসংঘ, আমি বলি বিশ্ব নাট্য মঞ্চ হলো জাতিসংঘ। এ মানবাধিকার কমিশন নামক অফিস করবে, করিডোর দেবে। এত ভয়ঙ্কর সিদ্ধান্ত এরা কারা নিচ্ছে? জনগণ কিন্তু এদেরকে কিন্তু দেয় নাই, এদের কোন ক্ষমতা নেই। এরা যেভাবে আসছে সম্পূর্ণভাবে অবৈধ, বসে আছে শক্তি আর মাসেল আর অর্থ এবং অস্ত্রের জোরে এবং অসাংবিধানিক। এবং যে প্রেসিডেন্টের কাছে যে ১০৬-এর যে অনুচ্ছেদের বলে আসছে, সেখানেও ভুয়া, সেখানেও ভণ্ডামি এবং আইনজীবী এবং বিচারপতিদের স্বাক্ষর জাল। এটা আমার কথা নয়, মিডিয়ার কথা, সোশ্যাল মিডিয়ার কথা, আন্তর্জাতিক টাইম ম্যাগাজিনের কথা এবং জনগণেরও কথা। সুতরাং এই ধরনের ভাওতাবাজি ভণ্ডামি দিয়া রাষ্ট্রটাকে ভিন দেশের গোলামি করার জন্য আবার পরাধীন শৃঙ্খলা আবদ্ধ করা হচ্ছে। যেখানে রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর তৎকালীন রাজনীতিবিদ ব্যক্তিবিদরা বুঝতে পেরেছিলেন যে এই দেশে জামাত ইসলামী সহ এই দেশে যারা ন্যাক্কারজনক ঘটনা, এই দেশে যারা পাকিস্তানি প্রেতাত্মার হয়ে কাজ করেছে, যে ধ্বংসলীলা করেছে, যে হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে তাদেরকে সারা জীবনের জন্য বন্ধ করে কেন দিয়েছিল? শুধুমাত্র তাদের অপকর্ম। শাক দিয়ে মাছ ডাকা যায় না। এই দেশের জনগণ যা বুঝার বুঝছে। তবে আমি এই জনগণকে একটা কথা বলব, স্বাধীনতা সার্বভৌম,
যদি না থাকে কিছুই থাকবে না। রাষ্ট্রটিকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়েছে। কারা? দালালরা। কারা? ওরা পাশ্চাত্য সাদা চামড়ারা যেরকম মুস্কি মুস্কি হাসা কলজা খায়া ফেলা, এরা কিন্তু ওই দেশেই সারা জীবন কাটিয়েছে। ওরা এইদিকে মাইল স্টোরে শিশু বাচ্চারা আগুনে পড়ে কয়লা হয়ে যায়, আর ওইদিকে মিটিং চলে, জুস খায়, আর ওইরকম সাদা চামড়ার মতো হাসিও আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এই হলো এদের চরিত্র। তাই আসুন দেশকে বাঁচান, সচেতন হন, দেশপ্রেমিক হন। দেশপ্রেম ইমানের অঙ্গ। রাজনীতি আমি একদল করি, আপনি আরেক দল করবেন, কিন্তু যারা দেশদ্রোহী ছিল তাদের রাজনীতি করা এ বাংলাদেশে সাজে না। আসুন আমরা যেখানে নৈরাজ্য দেখি ওই ভিডিও টিকটক না বানিয়ে প্রতিরোধে আসেন, তবে সহিংসতাকে বর্জন করে অহিংস পদ্ধতিতে রাজনীতি করে এই দেশটাকে এই শকুনের হাত থেকে, হায়নার হাত থেকে রক্ষা করতে হবে। না হলে কেউ বাঁচবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন।